হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের গল্প কাবিদুল্লাহ, পর্ব 5। তোমরা যারা এই গল্পের আগের পর্বগুলো এখনো শোনোনি, আশা করব তোমরা আগে এই গল্পের আগের পর্বগুলো শুনে নিবে। হ্যাঁ, গল্পটি শুরু করার আগে তোমরা যদি বাংলা স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে করে আমাদের চ্যানেলে দেওয়া প্রত্যেকটি গল্প তোমরা সাথে সাথে শুনতে পারো। চতুর্থ পর্বের পর জামা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে ডিনার করতে বসলাম তখন বাজে রাত 11:40। মা এখনো খায়নি, আমার জন্য অপেক্ষা করে বসে আছে। বাবা শুয়ে পড়েছে। ভাবলাম সোনা চেন চুরির ব্যাপারটা খাওয়া সেরে বলবো, এখন বললে আমার সঙ্গে মায়েরও খাওয়া লাঠি উঠবে। ডিনার করতে করতেই মায়ের চোখে পড়ল আমার গলায় চেইনটা নেই। গলার চেইনটা কোথায় খুলে রাখলি আবার? তোর আবার ভুলো মন, বারবার বলেছি চেইনটা খুলে সব সময় আমার কাছে রাখবি, না হলে আবার খুঁজে খুঁজে হন্য হবি তো। কোথায় রেখেছিস মনে আছে, নাকি এর মধ্যেই ভুলে গেছিস আবার? বলে মা এক দলা ভাত মুখে পড়ল। চেইনটা চুরি হয়ে গেছে মা। গাড়িতে আমি বসেছিলাম, তারপর একটা ভিখারি। মাকে সবটা বললাম। সবটা শুনে মা চুপ। প্রায় 5 মিনিট দুজনেই চুপ, শুধু দেয়াল ঘড়ি টিকটিক শব্দ শোনা যাচ্ছে। আমি বললাম, কি গো, কিছু বলো, আমার তো এবার তোমাকে নিয়ে টেনশন হচ্ছে। কাবিদুলের হাত থাকতে পারে। হোয়াট? হাউ? না না, ওর হাত থাকলে ও ওভাবে কেন দৌড়াতো চোরের পেছনে? আর আর আমাকে হলমার্ক নাম্বার লিখে ডায়েরি করতে বা কেন বলতো? ও এমন কি? থমকে গেলাম। না, টাকাটা নিতে চাইনি, ব্যাপারটা বলা যাবে না। তাহলে 800 টাকা জোর করে দিয়ে যে টাকাটা আমার কাছে আছে 400 টাকা সেটা মা নিয়ে নেবে, তাই চেপে গেলাম। ওসব তাছাড়া টাছাড়া নয়। শোন, আমার যথেষ্ট বয়স হয়েছে, মুসলমানদের এই জন্যে বিশ্বাস করতে নেই। তুই তো এতদিন যাচ্ছিস কলেজে এদিক ওদিকে, কই এতদিন কিচ্ছু হলো না, আজকে এমন হতে হলো? বাঙালকে হাইকোর্ট দেখানো, ওসব নাটক ওর। মায়ের কথাটা একেবারে হাওয়ায় উড়িয়ে দেওয়ার কথা কি? নিজেকে প্রশ্ন করলাম। ও যদি সত্যি হারটা নিয়ে থাকে তাহলে প্রায় 50,000 টাকা তো পাবেই, তাই গাড়ি ভাড়া 1200 টাকা না নিলেও পুষিয়ে যাবে। এদিকে ভালো মানুষের ইমোজিটাও ধরে রাখা যাবে। কিন্তু আপাতত এই চিন্তা সরিয়ে মাকেও জিজ্ঞাসা করলাম, তুমি কি কথাটা কালকে বাবাকে বলবে? মানে আমাকে বাবা কেটে ফেলবে তো? আমি কেটে ফেলিনি যখন, বাবাও কেটে ফেলবে না। তুমি অসহায় মানুষকে সাহায্য করতে গেছ গাড়ির মধ্যে বসে, দোষটা তোমার নয়। আনফরচুনেট ঘটনা একটা, মা বলল। তারপর মা বিড়বিড় করে বলল, তোকে ওরম চেন পরিয়ে আজকালকার দিনে এভাবে বাইরে যেতে দেওয়ার সিদ্ধান্তটাই আসলে ভুল ছিল। কারোরই এখন সোনা পরে বাইরে যাওয়ার জো নেই, সব আলমারিতে তুলে রাখলে তবেই বাঁচবে। বেশ বুঝলাম কেসটা সেটেল হয়ে গেছে, আর চাপ নেই। বেশি চাপ মাকে নিয়েই হয়। মা ঠান্ডা হয়ে গেছে যখন বাবা বুঝে যাবে। কিন্তু মা যে কথাগুলো কাবিদুল্লাহর সম্বন্ধে বলল সেগুলো বেশি ভাবতে পারছি না। মা গুড নাইট বলে শুতে চলে গেল। আমিও আমার রুমে ঢুকে ভেতর থেকে লক দিয়ে বিছানায় এসে বসলাম। চোখ গিয়ে পড়ল আমার পড়ার টেবিলের উপর কাবিদুল্লাহর কার্ড। কার্ডটা কেন দিল ছেলেটা? ওর অনেক আচরণই আজ আমাকে অনেকভাবে সংশয়ে ফেলেছে। নাইট ল্যাম্প জ্বলছে। কার্ডটা হাতে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। মোবাইল নম্বরটা সেভ করে হোয়াটসঅ্যাপ খুলে কন্ট্যাক্টে গিয়ে স্ক্রল করতে চলে এলো কাবিদুল। হ্যাঁ, এটাই। প্রোফাইল পিকচার দেখতে পেলাম। ছবিটা জিমে তোলা, খালি গা, এক হাতে একটা ডাম্বেল চাগিয়ে আছে। চোখ ডাম্বেল তোলা হাতের বাইশেপের দিকে, আর শরীর পেশিবহুল চেহারা, সিক্স প্যাক, লোভনীয় সুস্বাদু একটা শরীর। আমি আমার ঠোঁট কামড়ে ধরলাম। মাথায় পরপর আজকে ওর সাথে কাটানো মুহূর্ত, কথা, চোখে চোখে দেখা, এইসব মনে পড়তে লাগলো। কার্ডটা কেন দিল ও আমায়? কি চায় ও? মা চেন চুরি নিয়ে যে কথাগুলো। প্রোফাইল ফটোটা সেভ করে ব্যাক করতেই দেখি তিনি অনলাইনে।
করব মেসেজ, কিন্তু কেন করব? ও আমাকে কার্ডটা এই জন্য দিয়েছে। মনে মনে নানা চলছে, আবার ছেলেটা খেয়েছে কিনা জানতে ইচ্ছে করছে খুব। ফোনটা পাশে রেখে দিলাম অস্থির হয়ে। মিনিট পরে আবার ফোনটা হাতে নিয়ে একটা গভীর শ্বাস নিয়ে ওকে টাইপ করলাম, খাওয়া হয়ে গেছে? এভাবে হঠাৎ বলবো? আমি শুভ, অন্তত এটুকু বলি আগে। ওয়েট, এই আমার প্রোফাইল পিকচার কি আছে এখন? নিজের প্রোফাইল পিকচার চেক করলাম। ওর গাড়িতে বসে আজই নেওয়া একটা সেলফি, সেটা। ও হ্যাঁ, তাই তো, এটা তো ওর পেট্রোল পাম্পের ওখানে তোলা। ফিরে এলাম টাইপিংয়ে। আর কিছু না ভেবে পাঠিয়ে দিলাম মেসেজ, কাবিদুলদা অনলাইন। 10 সেকেন্ড, 20 সেকেন্ড। ও আমার মেসেজ দেখছে না কেন? আমি মেসেজ করেছি। আমি আমি শুভ, সঙ্গে সঙ্গে দেখা উচিত। কোন এমন জরুরি মানুষের সাথে কথা বলছে? মেসেজের ছাই রং হলো নীল। আমি উত্তেজনায় ফোনটা ফেলে দিলাম পাশে। হার্ট রেট বেড়ে গেছে। কিছু মুহূর্ত পর, হ্যাঁ খেয়েছি। তুমি? মেসেজটা পড়ে আমি যেন আনন্দে দিশেহারা হয়ে গেলাম। এমন কিছুই না, কোনো যুক্তিই নেই। তবুও এত আনন্দ হলো যে ডান হাতটা মুঠো করে কামড়ে ধরলাম। হ্যাঁ, এই হলো চেইনের ব্যাপারটা। মাকে বললাম, বাবা শুয়ে পড়েছে, মা কাল সকালে বাবাকে বলে দেবে। এমন কিছু ইস্যু করেনি। আমি একটা দুস্থ মানুষকে সাহায্য করতে চেয়েছিলাম আমার মানসিকতার জন্য, ইত্যাদি ইত্যাদি। কেন কাবিদুল চুরি করেছে উনি বলেননি? কেন কথা বলবে কেন? তুমি যে আমাকে থানায় কিভাবে কি করতে বলেছ, এসবও তো আমি বলেছি। তারপরও সন্দেহের জায়গা হয় কি করে? মিথ্যেটা বলতে হলো আমায়। হ্যাঁ জানি, বুঝি। কে কিভাবে কি বোঝে চোখ দেখেই বুঝতে পারি। ঢোক গিলে টপিকটা পাল্টে বললাম, ডিপিটা সুন্দর। আমি জিমে জয়েন করেছিলাম কিছু বছর আগে। একদিন গিয়ে যা ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আর যাইনি। উফ, ট্রেডমিলে কি ছুটান ছুটিয়েছে ট্রেনার। পায়ের ব্যথা ছিল 3 দিন। ভুল শিখিয়েছে। ব্যথা হয়? অতটাও হয় না। আমার সঙ্গে জিমে এসো একদিন, তারপর জিম অত দুঃখের জায়গা মনে হবে না। বেশ, যাবই। নিজের ঠোঁট কামড়ে লজ্জা পেয়ে বললাম। গাড়িতে বসে সেলফি তুললে কখন? ওই তুমি যখন নেমে গিয়েছিলাম পাম্পের ওখানে। হ্যাঁ, তুমি যা সিরিয়াস? তুমি থাকাকালীন আর সেলফি কি তুলবো? তারপর তুমি কেক নিয়ে ফিরলে, আমার জন্য কেক আনলে না, শুধু দিদির জন্য আনলে। ও বাবা, এই তোমার খিদে পেয়েছিল নাকি? যা, ভুল হয়ে গেছে খুব। ইস, তুমি এই জন্য আমি যখন খেতে বলছিলাম খাবা না বলছিলে। হুম, দেখলে শেষমেশ খেতেও হলো কেক, সঙ্গে আমার কামড়ও। হাসির ইমোজি। হাতে ব্যথা নেই তো আর? না, আর্নিকা খেয়ে সেরে গেছে। ও মেসেজটা পড়ছে, কিছু লিখছে না আর। আমিও কি লিখবো বুঝতে পারলাম না। ওর আবার টাইপিং দেখাচ্ছে। কাল সকালে থানায় ডায়েরিটা করো কিন্তু। হ্যাঁ যাব। এই জানো, আমি আগে কখনো থানায় যাইনি। তুমি গেছ? কাবিদুলদা হেসে বলে, হ্যাঁ গেছি তো। কিছু অনুষ্ঠানের পারমিশন, ফোন চুরি, এইসবের জন্য যেতে হয়েছে তো। ও আচ্ছা, তুমি আগে কখনো থানায় যাওনি? তো কাল আমি যাব তোমার সাথে। থানার বড়বাবু আমার পরিচিত। তোমার বিষয়টা আরো গুরুত্ব দিয়ে দেখবেন তাহলে। হ্যাঁ চলো, ভালোই তো হলো। এই শোনো না, আমি কখনো জেলের গারদের পেছনের কয়েদি দেখিনি, আমায় দেখাবে? আমি উৎফুল্ল হয়ে বললাম। কাবিদুলদা হো হো করে হাসি ইমোজি পাঠিয়ে বলল, আচ্ছা আচ্ছা দেখাবো। উফ, কয়েদি দেখবে বাচ্চা ছেলে। ঠিক আছে, কাল ওই সকাল 11টা, অসুবিধে নেই তো? হ্যাঁ ঠিক আছে, নো চাপ। আর বাচ্চা কাকে বলছো? আমি মোটেই বাচ্চা নই। হ্যাঁ সবে জানি তুমি কি। দম ফাটা হাসির ইমোজি। এই যাও তো, খালি বোকার মতো হেসে যাচ্ছে। কাল সকাল 11টায় তাহলে। তুমি কি তোমার দামড়া গাড়ি নিয়ে আসবে? গরিবের আবার নিজের গাড়ি, 4 চাকার মালিক অন্য কেউ, আমি শুধু চালাই এই যা। তবে নাচি যে একখানা বাইক আছে। বাইকে অসুবিধা নেই তো? না না, বাইকে আবার কি অসুবিধে। ঠিক আছে, এসো। আচ্ছা, আর রাত করো না, শুয়ে পড়ো, কাল যাচ্ছি। আমারও ঘুম পাচ্ছে।
হুম, গুড নাইট, গুড নাইট। পাশে লাল হার্ট। লাল হার্ট পাঠিয়েছে, লাল হার্ট। মাথা মোটা ছেলেটা লাল হার্ট পাঠিয়েছে। আমি ফোনটা পাশে রেখে সিলিংয়ের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে হাসতে লজ্জায় পাশ বালিশ জড়িয়ে পাশ ফিরে চোখ বুজলাম। বন্ধুরা, শুনছিলে কাবিদুলদা পর্ব 5। আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, কেননা তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে আরও বেশি গল্প দিতে উৎসাহ জাগায়। তো শীঘ্রই ফিরছি গল্পটির পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বাংলা স্টোরির সাথে থেকো। বাই।